This is not a drama. This is not a drama. This is not a drama. লন্ডনে মুখ্যমন্ত্রীকে ঘিরে চরম বিক্ষোভ। কেলগ কলেজ বলুন আর অক্সফোর্ড ইউনিভার্সিটির আওতাধীন একটি কলেজ বলুন, যে ঘটনাটা ঘটলো মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ। এই বিক্ষোভ দেখার পর গোটা ভিডিও 1 ঘন্টা প্রায় 2-3 মিনিটের এই ভিডিও মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে ছাড়া হয়েছে এবং সেটা দেখার পর বেশ কয়েকটা প্রশ্ন উঠেছে আমার মনে। অনেকে অনেক কিছু বলছেন মুখ্যমন্ত্রীকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, অনেকে বলছেন মুখ্যমন্ত্রী দেখুন দারুণ লড়াই করেছেন। আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে এই গোটা চিত্রনাট্যে। দেখুন, গোটা চিত্রনাট্য যদি খুঁটিয়ে আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এই চিত্রনাট্যের বেশ কয়েকটা প্লট কিন্তু সাজানো, কয়েকটা প্রশ্ন আছে। দেখুন, মুখ্যমন্ত্রী কেমন জবাব দিলেন সেটা আমার বিষয় নয়, কারা ওখানে বিক্ষোভ দেখালেন, কেন দেখালেন সেটাও তাদের ব্যাপার। আমি এই বিষয়ে কিছু যাচ্ছি না, কে ভালো করেছেন কে মন্দ করেছেন সে বিষয়ে আমি যাচ্ছি না, সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি। একটি গণতান্ত্রিক দেশে যেমন কোনো অতিথির বলার অধিকার আছে, আবার তেমনি বিক্ষোভ দেখাবার অধিকার আছে। আর মুখ্যমন্ত্রী রাজ্যে যে ধরনের ঘটনা পরপর ঘটে চলেছে তাতে মানুষের বিক্ষোভ দেশে বিদেশে দেখানোটা স্বাভাবিক হয়ে উঠেছিল এবং সেই স্বাভাবিক ঘটনাই ঘটেছে। কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা প্লট আছে, বোঝার প্রয়োজন আছে। সেটা হচ্ছে, যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে দেখবেন মোটামুটি 30-32 মিনিট থেকে এই নাটকের সূত্রপাতটা শুরু হয় এবং 35 মিনিটে গিয়ে চরম এই নাটকটা হয়। কি নাটক হয়? যখন একদল মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, আমি তো বলবো এখানে একদল নয় বেশ কয়েকটা দল ছিল, কারণ এসএফআই এর তরফ থেকেও এই বিক্ষোভের কৃতিত্ব নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে কতিপয় যুবক যুবতী, বলা ভালো যে তাদেরকে দেখে শিক্ষার্থীর মতোই লাগছে, অর্থাৎ আমি তরুণ তরুণী ধরলাম, এই ইউথ, কয়েকজন ছেলে মেয়ে ইউথ, তারা লাল প্ল্যাকার্ডে বিক্ষোভ দেখাচ্ছেন। আবার একদল মানুষ ছিলেন সেখানে যারা তথাকথিত একটু বেশি বয়সের মানুষ, তাদের প্ল্যাকার্ডের ধরনটাও আলাদা। এবার দুটো গোষ্ঠী হতে পারে, এক গোষ্ঠী দুভাগে বিভক্ত হয়ে করতে পারে, সে বিষয়ে সেটা তো আগামী দিনে বোঝা যাবে। কিন্তু যখন এই 35 মিনিটে এই নাটকটা শুরু হচ্ছে, বিক্ষোভের নাটক, তখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে একটি তার পুরনো আহত হওয়ার ছবি, সোকল্ড আহত হওয়ার ছবি দেখিয়ে বললেন দিস ইজ নট ড্রামা। আচ্ছা, মুখ্যমন্ত্রী কি লন্ডনে ওই ছবিটা নিয়ে গেছিলেন? মুখ্যমন্ত্রীকে কি কেউ আগে থেকে বলে দিয়েছিল সেখানে বিক্ষোভ হবে? মানে ক্রিকেট ম্যাচ যেভাবে বলে হয়, একদল মানুষ বোলিং করে একদল মানুষ ব্যাটিং করে, বিক্ষোভ তো সেরকম হয় না। বিক্ষোভ তো অনেক সময় স্বতঃস্ফূর্ত হয়, বা ঘোষিত বিক্ষোভ এটা ছিল বলে আমাদের অন্তত জানা নেই। আর ঘোষিত বিক্ষোভই যদি হয় তাহলে ওই বিক্ষোভকারীদের ঢুকতে দেওয়া হলো কেন? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ওই ছবিটা মুখ্যমন্ত্রী পেলেন কি করে? তার মানে মুখ্যমন্ত্রী জানতেন বিক্ষোভ হতে চলেছে, তাকে জানিয়ে কি বিক্ষোভ হয়েছিল, নাকি এটা একটা স্পন্সার্ড বিক্ষোভ? যেভাবে ইউনিভার্সিটি থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, যেভাবে এটা একটা স্পন্সার্ড কার্যক্রম ছিল, সেটা কোবরা বিয়ারের মালিক কোম্পানির হোক বা কেলগের মালিক কোম্পানির হোক বা অক্সফোর্ডের হোক, যে কোনো প্রতিষ্ঠানের হোক না কেন, সেরকম এই বিক্ষোভটাও কি স্পন্সার্ড ছিল? সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে ওই ছবিটা তুলে ধরলেন, তার মানে মুখ্যমন্ত্রী আগে থেকে জানতেন। আর সবচেয়ে বড় কথা, কুণাল ঘোষ, আমি জানি আপনারা এই কুণাল বাবুকে অনেকে পছন্দ করেন না, আমিও ব্যক্তিগতভাবে সাংবাদিক কুণাল দাকে পছন্দ করলেও রাজনীতিবিদ কুণাল দাকে পছন্দ করি না, কারণ তার যে ভাবভঙ্গি একেবারে তার যে ইয়ের সঙ্গে যায় না। একদম সাংবাদিক কিছু ব্যাপার নয়, এটা একদম সাংবাদিকদের মতন একদমই নয়, এটা পুরো একটা ছ্যাঁচড়া মার্কার রাজনীতিবিদের মতন কাজ তিনি যেটা করেন। আর একসঙ্গে তিনি অনেকগুলি প্রতিষ্ঠান চালান, কিভাবে চালান, রাজনৈতিক সক্ষতায় চালান কিনা সেটা মানুষ সকলে জানে, সে বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু কুণাল ঘোষের ফেসবুকে 20 তারিখ পর পর বেশ কয়েকটি পোস্ট করা হয়েছিল যেখানে তিনি দাবি করেছিলেন বামপন্থীরা বিক্ষোভ দেখাবে। আচ্ছা, এই বামপন্থীরা তো আজ 15 বছর ক্ষমতায় নেই, লন্ডন যেতেও প্রায় 1-1.5 লাখ টাকার খরচা, যদি সেখানকার খাওয়া খরচাও নাও ধরি, মোটামুটি লন্ডন গিয়ে ফিরে আসতে গেলে 2-3 দিন থাকতে গেলে প্রায় 1.5 লাখ টাকার খরচা আছে আজকের দিনে দাঁড়িয়ে। তাই এতগুলো ছেলে মেয়েকে 10-12 জন ওখানে, তাদেরকে 1 কোটি টাকা ব্যয় করে কে নিয়ে গেছে? সিপিএম পার্টি তো নিয়ে যাবে না, তাদের এত পয়সা নেই, বা ওখানে নিয়ে যাওয়ার প্রয়োজনও নেই। যদি সিপিএমকে এখানে এসএফআই কে বিক্ষোভই দেখাতে হয়, তারা যাদবপুরে বিক্ষোভ দেখাবে, তারা কলকাতার যে কোনো প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখাতে পারে। নাকি এই গৃহপালিত সাংবাদিকদের যিনি নিয়ে গিয়েছিলেন তারাও বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছেন? আমি জানি না গৃহপালিত সাংবাদিকরা এই বিষয়ে কি বলবেন। যে সমস্ত গৃহপালিত সাংবাদিকরা সেখানে গেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন
এই ঘটনার সাথে সহমত নন। এই বিক্ষোভ প্রদর্শন যেভাবে করানো হলো বা যেভাবে করা হলো ভিতরের খবর তারা জানেন। এবার কুণাল ঘোষ যদি জানতেন, 20 তারিখ তিনি বলে দিয়েছিলেন যে বিক্ষোভ হতে পারে, বিক্ষোভ হচ্ছে, আইদার তার কাছে স্পেসিফিক ইনপুট ছিল, যদি স্পেসিফিক ইনপুট থাকে তাহলে এ রাজ্যেই যারা বিক্ষোভ দেখাতে, যদি তারা বলছেন যে এই রাজ্যের মানুষ হতে পারেন, যদি এই রাজ্যের মানুষ হন তাদেরকে এখানেই আটকানো হলো না কেন, জিজ্ঞাসাবাদ করা হলো না কেন, বা বিক্ষোভ হচ্ছে সেই সমস্ত তথ্য সামনে দেওয়া হলো কেন? বিক্ষোভটা হতে দেওয়া হলো কি ফুটেজ খাওয়ার জন্য? আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা জানতে চান, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমার মনে হয় যেহেতু মুখ্যমন্ত্রী নিজেকে একটু বেশি উঁচু দরের মানুষ মনে করেন, যেভাবে প্রধানমন্ত্রী বিদেশে গেলে তাকে ঘিরে মানুষ হাত বাড়িয়ে দেন, তাকে অভিনন্দন জানান, মোদি মোদি চিৎকার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই চেষ্টা করে থাকতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটলেন, প্রথমে সোজা হয়ে হাঁটলেন, আমরা সাধারণভাবে যেভাবে হাঁটি, একজনও মানুষকে দেখা গেল না মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসতে। মাত্র 1-2 জন এসছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, ডোনা গঙ্গোপাধ্যায় হতে পারেন, সৌরভ গঙ্গোপাধ্যায় হতে পারেন, বা মুখ্যমন্ত্রীকে যারা চেনেন জানেন তারা এসছিলেন, কিন্তু ইন্ডিয়ান ডায়াসপোরার বেশি কেউ ওনাকে এত বেশি আগ্রহ দেখায়নি। একটা রাজ্যের চিফ মিনিস্টারের প্রতি ওদের অত আগ্রহ এবার অন্তত দেখা যায়নি। এবার লন্ডন তিনি গিয়েছেন, আগের বার ব্যঞ্জো বাজিয়েছিলেন, এবার সেটাও বাদ্যযন্ত্রও তিনি পাননি। সোজা হেঁটে যখন তিনি দেখলেন যে কিছু হচ্ছে না, তিনি কিন্তু ব্যাকওয়াক করলেন, মানে পেছন দিকে হাঁটলেন। সেটা নিয়েও বিস্তর সমালোচনা হলো যে রাজ্য যেভাবে ব্যাক গিয়ার দিয়েছে, রাজ্য যেভাবে পিছনের দিকে হাঁটছে, মুখ্যমন্ত্রীও সেভাবে পিছনের দিকে হাঁটছেন, রাজ্যের কি পরিস্থিতি সেটা মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন। এসব কেচ্ছা কেলেঙ্কারি হলো, তাতেও হয়তো মুখ্যমন্ত্রীর মন ভরেনি। তার কারণেই দেখা যাচ্ছে এবার মুখ্যমন্ত্রী একটা স্পন্সার্ড বিক্ষোভ করালেন। হতেই পারে, তার কারণ হচ্ছে যেহেতু স্পন্সার্ড প্রোগ্রাম ছিল, স্পন্সার্ড বিক্ষোভও হতেই পারে। কারণ যদি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়, কেউ কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে তেড়ে যাননি, সেখানে ব্যাপক নিরাপত্তা ছিল না। আমরা চাই না মুখ্যমন্ত্রীকে কেউ আহত করুক বা মুখ্যমন্ত্রীর দিকে কেউ তেড়ে যাক। গণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবেই বিক্ষোভ দেখানো যায়, আর এইভাবেই দেখানো উচিত। আগ্রাসী কাউকে ক্ষতি করে এরকম বিক্ষোভ দেখানো উচিত না বলেই আমরা মনে করি। কিন্তু বিক্ষোভের যে পরিস্থিতি, অন্তত ভারতীয় বিক্ষোভের বা খালিস্তানি বিক্ষোভ হোক বা যে কোনো উগ্র বিক্ষোভ হোক, বা ভারতবর্ষ, আমরা যাদবপুরিয়া যদি সিপিএম হয়, যাদবপুরিয়াদের বিক্ষোভে দেখি যে তারা কিভাবে উগ্রতা দেখায়, এখানে কিন্তু সেরকম উগ্রতা ছিল না। এক। দ্বিতীয় হচ্ছে কি কি বিষয়ে তাকে বিক্ষোভ দেখানো হলো। এক, অভয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলো, অভয়া কাণ্ডে তিনি ফেল হয়েছেন, বিশেষ করে হিন্দু। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হিন্দুদের যেদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, যখন নীরব বেহালা বাজাচ্ছে, তখন কিন্তু তার রাজ্যটা জ্বলছে, তার রাজ্য জ্বলছে। মালদার মোথাবাড়িতে অনেকগুলি ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে গন্ডগোল হচ্ছে। আর এই অবস্থায় তিনি লন্ডনে, গরম পড়লেই মুখ্যমন্ত্রী শীতকালীন দেশে যান, প্রায়ই যান। এবার তিনি আর দার্জিলিং যাননি, উত্তরবঙ্গে যাননি, এবার লন্ডনে গেছেন। লন্ডনে একটু বেশি ঠান্ডা পড়ে বোধহয়। হিন্দুদের বিক্ষোভ, হিন্দুদের প্রশ্নের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে। তারা প্রশ্ন করছেন, আপনার রাজ্যে আপনি হিন্দুদের জন্য কি করেছেন? আপনার রাজ্যে হিন্দুদের অবস্থা খারাপ কেন? হিন্দুদের নিরাপত্তা নেই কেন? প্রশ্নটা খুব প্রয়োজনীয় প্রশ্ন ছিল। আর রাতে যখন এই বিক্ষোভ হচ্ছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী ছবি দেখিয়ে বলছেন যে এটা একটা ড্রামার জায়গা নয়, দিস ইজ নট এ ড্রামা। রাতে যখন এই ঘটনাটা ঘটছে, তখনই বিজেপির তরফ থেকেও কিন্তু প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অমিত মালব্য তিনি তার মতো করে একটা টুইট করেছেন। সুকান্ত মজুমদার রাতে তিনি কলকাতায় ফিরেছেন, সকালে কিছুক্ষণ ঘুমিয়ে আবার তিনি ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং ভুবনেশ্বরের উদ্দেশ্যে যখন তিনি রওনা হচ্ছেন, তখন আমি সহ বেশ কয়েকজন সাংবাদিক কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলাম এবং তার কাছে জানতে চেয়েছিলাম যে এই ঘটনা সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে। এবং সুকান্ত বাবু কি বললেন আপনারা একটু শুনুন। দেখুন, বাংলার মান সম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি। এমনি উনি বেশি বললেই বাংলার মান সম্মান চলে যায়, কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি, এমন সব কথা বলেন যাতে বাংলার মান সম্মান, দেশের মান সম্মান যায়। প্রথমত হচ্ছে আরজি কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ আরজি করে যারা, তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন, যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, সোমনাথ দে, তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন, অর্থাৎ পুরস্কার দিলেন। বাংলার মানুষ, বাঙালি চুপ করে থাকবে? বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয়।
বাঙালি প্রশ্ন করবেই। কলকাতাতে করতে পারে না, কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে, তাই পুলিশ সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে, বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন, যারা এই তথ্য প্রমাণে লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন, তাদের মধ্যে থেকে একজনকে পানিহাটির চেয়ারম্যান করলেন। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে, মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি না। অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতবর্ষের মাটি বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে, দেশদ্রোহিতার কাজ। এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে করা উচিত। আমি যদি বিদেশে যাই, আমি কোনো আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বললেও তার একটা সীমা থাকবে, তার বাইরে বলবো না। আপনি ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে, ভারতবর্ষ অর্থনীতিতে ভালো কাজ করছে, আর আপনি বলছেন আই ডিফার। এটা কি ধরনের কথাবার্তা? আমি এটাই বলছি যে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে বিদেশে যান, কেন যান, কিসের জন্য যান, আমরা তো বুঝতে পারছি না। এবং প্রত্যেকবার ইলেকশনের আগে উনি বিদেশে যান। গতবারের বিদেশ যাত্রাটা মনে করুন। এবং আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিদেশে যাচ্ছেন, উনি তো ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, উনি তো দিল্লি গিয়ে বা মুম্বাই গিয়ে সরাসরি তো হিথ্রোর ফ্লাইট ধরতে পারতেন। প্রত্যেকবার উনি দুবাই হয়ে যান কেন? কলকাতা থেকে দুবাই প্রত্যেকবার যান, একবার না, কিন্তু বারবার এই দুবাই টাচ করাটা কেন, আমরা এটা বুঝতে পারছি না। ওনার ভাইপো যখন যায় দুবাই টাচ করেন, উনি যখন যান তখন দুবাই টাচ করেন। অথচ পশ্চিমবঙ্গ একটি ভারতবর্ষের অঙ্গরাজ্য। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি যেতে পারতেন বা মুম্বাই যেতে পারতেন, গিয়ে সেখান থেকে হিথ্রো সরাসরি আমাদের এয়ার কানেক্টিভিটি আছে, কিন্তু উনি যান না। মানে এবার যাননি নন, কোনোবার যান না। ওনারা কি করেন, ওনার পরিবারের লোকেরা প্রথমে দুবাই যান এবং দুবাই থেকে তারপরে বিদেশে কোনো জায়গায় যান, আমেরিকা গেলে আমেরিকা যান বা লন্ডন যান। দুবাইটা কেন কমন পয়েন্ট? আর প্রত্যেকবার ভোটের আগে কেন যান? ডিপ স্টেট আছে নাকি এর মধ্যে কোনো কিছু? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। তিনি তার মতো করে এই ঘটনার ব্যাখ্যা করেছেন। এবং আমি বলতে ভুলে গিয়েছিলাম, মনে হলো বলাটা দরকার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ফেসবুক পেজে আপনি গিয়ে দেখে নিতে পারেন। মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে 37 মিনিট 13 সেকেন্ড তিনি বলছেন, সেম থিং ক্যান বি রিপিটেড ওয়েন ইয়োর লিডার্স উইল বি হিয়ার, প্লিজ রিমেম্বার। মানে আপনাদের নেতারাও যখন এখানে আসবেন তখন এই ঘটনা ঘটতে পারে। একদিকে তিনি গণতন্ত্রের কথা বলছেন দিস ইজ ডেমোক্রেসি, আপনারা করতে পারেন, এই গণতন্ত্রের প্রতিবাদ দেখাতে পারেন। আবার তিনি কিন্তু হুঙ্কারও দিচ্ছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী কার্যত না পছন্দ করেছেন তাকে কেউ বিক্ষোভ দেখান। কার্যত এটা একটা হুঙ্কার ছিল, হুমকি ছিল। মুখ্যমন্ত্রীর গলায় আবারও হুঙ্কারের সুর, হুমকির সুর। মুখ্যমন্ত্রী বারংবার হুমকি দেন, বিরোধী দেন, কিন্তু এই বাচ্চারা বা বয়স্ক মানুষ, নিরীহ মানুষ যারা প্ল্যাকার্ড নিয়ে শুধু তাকে বিক্ষোভ দেখাচ্ছে ওয়াজিব কারণে, যে সত্যি এই রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে তা কাম্য নয়, তাকে বোঝানোর চেষ্টা করছে, জানানোর চেষ্টা করছে, তখন বলছেন, হুমকি দিচ্ছেন। এবং আরেকটা বিষয় বলা উচিত, সেটা হচ্ছে প্রায় 40 মিনিটের পর থেকে এই অনুষ্ঠানটা বেশ কিছুক্ষণের জন্য মিউট করে দেওয়া হয়েছিল। কেন মিউট করে দেওয়া হয়েছিল? এটা গণতন্ত্রের কণ্ঠরোধ নয়। যখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে সেটা মিউট করে দেওয়া হলো, প্রশ্ন নম্বর 1। আর দ্বিতীয়, যখন মিউট করা হচ্ছিল তখন তারপরে কি ঘটলো, কি ধরনের হুমকি এসেছে? ভাটাংশু থেকে শুরু করে কুণাল বাবু সকলেই হুঙ্কার দিতে নেমে গেছেন। বলেছেন, চিহ্নিত করো এদের পরিবারকে চিহ্নিত করো, এদের বাড়ি পৌঁছে যাও মিষ্টির হাঁড়ি নিয়ে। তৃণমূল বাড়িতে হুমকি দিতে আসলে কি নিয়ে আসে সেটা আপনারা সকলেই জানেন। অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন, পাল্টা আঘাত করো। এটা গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক প্রক্রিয়া? আপনারা বিক্ষোভ দেখান না? মোদী সাহেব থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, সুকান্ত মজুমদারদের আপনারা প্রত্যেকদিন বিক্ষোভ দেখান না? তাহলে আজ যদি আপনাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, কেন এত জ্বলছে? 26 আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি মানুষ তাদের কথা তুলে ধরে, তাহলে এত আপত্তি কেন? মিউট করা কেন? কেন গণতন্ত্রের কণ্ঠরোধ? বিদেশের মাটিতেও আপনারা দেখিয়ে দিলেন আপনারা গণতন্ত্রের কি কণ্ঠরোধ করেন।
সাংবাদিকদের মামলা দেন, তাদের চ্যানেল উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, ভিডিওতে রিপোর্ট মারেন। আপনাদের পেজেও আপনারা সেই বক্তব্য তুলে ধরতে দিলেন না, আপনারা সেই প্ল্যাটফর্ম ব্যবহার করতে দিলেন না। খুব ভালো করেছেন। আর একটা বিষয় প্রশ্ন, সেটা হচ্ছে এখানে যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, কুণাল ঘোষের প্রোফাইলে গেলে আবার দেখা যাবে যে তিনি বলেছিলেন যে ব্যাপক উৎসাহ রয়েছে, সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। তার মানে এটা টিকিট বিক্রি করে প্রোগ্রামটা করা হয়েছিল। তাহলে আপনারা কাদের টিকিট বিক্রি করছেন আপনারা হিসেব রাখেননি, আর নাকি আপনারাই টিকিট পাইয়ে দিয়েছিলেন, টিকিট পৌঁছে দিয়েছিলেন? লন্ডনে তো গুটি কয়েক ভারতীয় থাকেন, এমন না যে কয়েক কোটি ভারতীয় থাকেন, এবং যারা ভারতীয় থাকেন তারা সকলে সকলকে চেনেন, প্রায় সকলে সকলকে চেনেন। তাহলে কারা কারা এই টিকিট নিচ্ছে সেই খোঁজ খবর আপনারা এক নেননি, আর না হলে তাদেরকেই টিকিট পৌঁছে দিয়েছেন। এবার কি ঘটনা ঘটেছে, আপনাদের কি মতামত রয়েছে দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা জানাবেন। আমি চাই আপনাদের প্রকৃত কমেন্ট উঠে আসুক এই ঘটনাকে কেন্দ্র করে, কারণ এই ধরনের স্ক্রিপ্টেড নাটক, সাজানো ঘটনা মুখ্যমন্ত্রীর ভাষায় কতদিন চলবে? শিকাগোর বক্তৃতা আমরা দেখেছিলাম এক নরেন্দ্রনাথ দত্তকে স্বামীজি হয়ে উঠতে। আমরা লন্ডন ফেরত আরেক বাঙালিকে চিনি, রবি ঠাকুর, যিনি গীতাঞ্জলি লিখেছেন, আপনি কথাঞ্জলি লিখেছেন, হাম্বা হাম্বা দুম্বা দুম্বা। কিন্তু বিদেশে গেলেই রবীন্দ্রনাথ বা কবিগুরু হওয়া যায় না, বিদেশে গেলেই স্বামীজি হওয়া যায় না, বিদেশে গেলেই আপনি লন্ডন ফেরত। আগে একটা সময় ছিল, ডাক্তার যখন বিদেশ থেকে লন্ডন থেকে পড়াশোনা করা আসতো, হ্যাঁ, লন্ডন ফেরত ডাক্তার বলা হতো। তা আমরা লন্ডন ফেরত মুখ্যমন্ত্রী পেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস, এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশন অন করে দিন, এবং যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে চান সকলেই সহযোগিতা করতে পারেন। যারা যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন সকল ভ্যালুয়েবল মেম্বারকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।